হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। এবং মডার্ন ফিজিক্সের অনেকটা চ্যাপ্টার আছে, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডুয়াল নেচার অফ দ্য ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। ম্যাটার এবং রেডিয়েশনের ডুয়াল নেচার সম্পর্কে জানবো। এবং সেটা জানার আগে তোমাদেরকে আগে বলে রাখি যে এই ডুয়াল নেচার অফ দ্য ম্যাটার এবং রেডিয়েশনের এই চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি আবার ক্লাস 11-এ কেমিস্ট্রিতে কিছুটা পড়েছো। ওকে, সো এখানে আমরা একটু ডিটেলস জিনিসটাকে বোঝার চেষ্টা করব। ওকে, চলো লেটস স্টার্ট। এবার আমরা চলে আসবো সেটা হচ্ছে ফার্স্টে চলে আসবো কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন নিয়ে। সো ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে একটা ভেরি ফান্ডামেন্টাল পার্টিকেলস, এন্ড এই ফান্ডামেন্টাল পার্টিকেলস এর মধ্যে কি আছে? পার্টিকেলের মধ্যে যে মাসটা হচ্ছে এখানে অলরেডি মেনশন করে দিয়েছি যে মাসটা কত। এর মাস হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, এবং গ্রামে যদি কনভার্ট করে দিই 9.1 × 10⁻28 গ্রাম। ওকে, 10⁻28 গ্রাম। এবার এখানে আমাদেরকে এর কাইনেটিক এনার্জি সম্পর্কে জানতে হবে। তো এইখানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি জেনারেলি মেনশন করা হয় ইলেকট্রন ভোল্ট দিয়ে। ইলেকট্রন ভোল্ট দিয়ে কি করা হয়? এবার ইলেকট্রন ভোল্টের ডেফিনিশন কি? হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট? ইলেকট্রন ভোল্ট হচ্ছে when an electron is passing through 1 volt potential difference. ওকে, এখানে মনে করো যে ইলেকট্রনটা আছে, এখানে আমি প্লাস চার্জ দিয়ে দিয়েছি, এখানে মাইনাস চার্জ দেওয়া রয়েছে। এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে 1 ভোল্ট। ওকে, এই ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে যায় তাহলে এর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা তৈরি হবে, যে কারণে যত স্পিডে যে কাইনেটিক এনার্জি নিয়ে যাবে সেই কাইনেটিক এনার্জিটাই হবে 1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এই 1 ইলেকট্রন ভোল্টের মধ্যে কি আছে? চার্জ ইনটু পোটেনশিয়াল আছে। ওকে, চার্জ হচ্ছে কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻−19 কুলম ইনটু 1 ভোল্ট। এটা যদি করে দিই কুলম ইনটু ভোল্ট চলে আসবে, আর কুলম ইনটু ভোল্ট মানেই হচ্ছে জুল, যেটা অলরেডি এখানে লিখে দিয়েছি যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল। ওকে, তো জুলকে এখানে আর কে কনভার্ট করলে এই জিনিসটা পাওয়া যাবে। এখানে কিসের কনসেপ্ট ইউজ করতে পারি? এখানে অ্যাকচুয়ালি কনসেপ্ট ইউজ করা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু পোটেনশিয়াল। চার্জ ইনটু পোটেনশিয়ালের কনসেপ্ট। এখানে ভি হচ্ছে পোটেনশিয়াল, স্মল ভি হচ্ছে ভেলোসিটি, এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এন্ড কিউ হচ্ছে চার্জ। ওকে, সো এই কনসেপ্ট এখানে ইউজ করা হচ্ছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট এবং মেগা ইলেকট্রন ভোল্ট। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, নিউমেরিক্যাল প্রবলেম করতে কাজে লাগবে। কিলো মানে 10⁻3, মেগা মানে 10⁻6। সো কিলো ইলেকট্রন ভোল্ট মানে 10⁻3 ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। ওকে, সো এরপরে আমাদের এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন সম্পর্কে জানতে। কোনো একটা মেটাল সারফেস থেকে কি প্রসেসে ইলেকট্রন এমিশন করতে পারে সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। তো কোনো একটা সারফেস থেকে, মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিশনের কথা যদি বলি, সেই এমিশনের প্রসেসে আমরা খুব ইম্পর্টেন্ট 3টে প্রসেস আছে। একটা হচ্ছে থার্মোআয়নিক এমিশন, কোল্ড এমিশন বা ফিল্ড এমিশন, ওকে, ফটোইলেকট্রিক এমিশন। এই 3টে আমরা এমিশনের কথা আমরা এখানে পাবো। তো এই যে এখানে যে ফিল্ড এমিশনের কথা বলা হচ্ছে, ফটোইলেকট্রিক এমিশনের কথা বলা হচ্ছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে থার্মোআয়নিক এমিশন। থার্মোআয়নিক এমিশনের ক্ষেত্রে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি, একটা ইলেকট্রন কে বেরিয়ে আসতে গেলে নিশ্চয়ই এনার্জি লাগবে। কেন এনার্জি লাগবে? কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে বাইন্ড হয়ে আছে অ্যাট্রাকশন ফোর্স নিয়ে। এবার ইলেকট্রনকে যদি এখান থেকে বার করতে হয়, তার মানে ডেফিনেটলি ওখানে একটা এনার্জি লাগবে, এবং সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা দিলে পর ইলেকট্রন ফ্রি হবে, সেই এনার্জিটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশনটা কে সাপ্লাই করছে? এখানে হিট সাপ্লাই করছে। ফিল্ড এমিশনের ক্ষেত্রে এনার্জি কে সাপ্লাই করছে? ইলেকট্রন সাপ্লাই করছে। আর ফটোইলেকট্রিক এমিশনের ক্ষেত্রে এটা কে সাপ্লাই করছে? লাইট সাপ্লাই করছে। তো এইবার যদি আমরা এই 3টে প্রসেসের মধ্যে আমাদেরকে সবথেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফটোইলেকট্রিক এমিশন। ফটোইলেকট্রিক এমিশন কি? এখানে সেটআপটা মোটামুটি একটা আইডিয়া করবার জন্য আঁকা হয়েছে। এই হচ্ছে প্লেট, এটাকে বলা হয় ফটো ক্যাথোড। এর মধ্যে লাইট পড়ে, লাইট অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করছে যেটা ইলেকট্রনকে ফ্রি করছে। এবং যদি যে ওয়ার্ক ফাংশনের যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, যে ওয়ার্ক ফাংশনের থেকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনটা সারফেস থেকে বেরিয়ে চলে আসবে। ওকে, সারফেস থেকে বেরিয়ে আসলে এইখানে যে অ্যানোড আছে, অ্যানোডের দিকে যাবে। অ্যানোডের দিকে যাবে, এখানে অ্যানোড বানানো হয়েছে। অ্যানোডের দিকে গেলে পরে কি হবে? এখানে যে অ্যামিটার আছে, অ্যামিটার কারেন্ট ডিরেক্ট করবে, এবং যে কারেন্ট ডিরেক্ট করবে সেটাকে বলা হবে ফোটো কারেন্ট অর আইপি। ওকে, ফোটো কারেন্ট বলা হয়। যে ইলেকট্রনটা বেরিয়ে আসে সেই ইলেকট্রনগুলোকে ফোটো ইলেকট্রনস বলা হয়। ওকে, এবার এখানে যে ইলেকট্রনস গুলো বেরিয়ে আসে সেই ইলেকট্রন গুলো কিসের উপর ডিপেন্ড করে সেটার জন্য কতগুলো গ্রাফ প্লট করা হচ্ছে। ফার্স্টে এখানে যে গ্রাফ প্লটটা করা হচ্ছে যে কিপিং ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট আইপি ভার্সেস ইন্টেন্সিটি মানে ফোটো কারেন্টের সাথে ইন্টেন্সিটি গ্রাফ প্লট করা হচ্ছে।
তো ফোটো কারেন্ট এখানে দেখতেই পাওয়া যাচ্ছে, ফোটো কারেন্টের সঙ্গে ইন্টেন্সিটি গ্রাফ প্লট করা হয়, তাহলে এখানে ইন্টেন্সিটিকে এক্স অ্যাক্সিসে, ফোটো কারেন্টকে ওয়াই অ্যাক্সিসে দেখেছি। তার জন্য দুটো আলাদা আলাদা ইন্টেন্সিটি নিচ্ছে I1 এবং I2। এখানে I2 গ্রেটার দেন I1, I2 গ্রেটার দেন I1 হওয়ার জন্য ডেফিনেটলি হাই ইন্টেন্সিটির জন্য হাই কারেন্ট পাওয়া গেছে, কিন্তু এখানে একটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ওকে, কারেন্টটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, প্রথমে কারেন্টটা বেড়েছে, বাড়তে বাড়তে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এই যে জায়গায় কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে এই কারেন্টটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। এই স্যাচুরেশন কারেন্ট ডেফিনেটলি ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি। হাই ইন্টেন্সিটির জন্য হাই স্যাচুরেশন কারেন্ট, লো ইন্টেন্সিটির জন্য লো স্যাচুরেশন কারেন্ট পাওয়া যাচ্ছে। ওকে, এ তো গেল ইন্টেন্সিটির ব্যাপার। এবার এই যে ফোটো কারেন্ট আছে, ফোটো কারেন্টের সাথে সাথে ইলেকট্রনের তো কাইনেটিক এনার্জি আছে। এবার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করে সেটা সম্পর্কে যদি একটু ভাবা যায়। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করা উচিত, বাট অ্যাকচুয়ালি এটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না। কি হচ্ছে বলছি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এটাকে একটু ঠিকভাবে অবজার্ভ করবার জন্য আমরা একটা অন্য কনসেপ্ট নিয়ে আসছি, হুইচ ইজ স্টপিং পোটেনশিয়াল। Stopping potential. Now the question is that what is stopping potential? Stopping potential is the negative potential to stop the photoelectrons. আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, দেখো এখান থেকে এটা ক্যাথোড মনে করো, আর এটা হচ্ছে আমাদের অ্যানোড। ওকে, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তো এই ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে। এবার ইলেকট্রন যদি এখানে একটা নেগেটিভ পোটেনশিয়াল পায়, এখানে একটা নেগেটিভ পোটেনশিয়াল পায়, তাহলে ইলেকট্রন এখান থেকে রিপেল হবে, এখান থেকে একটা রিপালশন পাবে। ইলেকট্রনের রিপালশন পেলে ইলেকট্রন কি হবে, এখানে অ্যানোডে পৌঁছাতে পারবে না। অ্যানোডে পৌঁছাতে পারবে না কখন, যখন এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা এই রিপালসিভ পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ইকুয়াল হবে। তার মানে এখানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি, মানে চার্জ ইনটু পোটেনশিয়ালের কনসেপ্টটা লাগছে। মানে আমি বলতে পারি E into Vs, where V is the potential difference or stopping potential, is equal to half V mv max square. That means maximum kinetic energy is equal to E into Vs. এটা যখন হবে তখন ইলেকট্রন আর পৌঁছাতে পারবে না। এবং এই পোটেনশিয়াল, এই স্টপিং পোটেনশিয়াল ডেফিনেটলি ডিপেন্ডস অন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রনের কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করবে, আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করছে মানেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করছে মানেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যত বেশি হবে স্টপিং পোটেনশিয়াল তত বেশি হবে। তারপরে স্টপিং পোটেনশিয়াল তার মানে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করা উচিত, তাহলে স্টপিং পোটেনশিয়াল কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না। যদি গ্রাফ প্লট করা হয় ফ্রম দ্য অবজারভেশনস ইন এক্সপেরিমেন্ট, তাহলে গ্রাফে আমরা এটা পাবো যে ইয়েস ফ্রিকোয়েন্সি নেওয়া হয়েছে দুটো, এখানে নিউ1 এবং নিউ2। ফ্রিকোয়েন্সির জন্য দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদা গ্রাফ পাওয়া যাচ্ছে। এখানে ফোটো কারেন্টের নেওয়া হয়েছে, এখানে স্টপিং পোটেনশিয়াল নেওয়া হয়েছে। দেখো স্টপিং পোটেনশিয়াল বেশি হচ্ছে কার জন্য, হাই ফ্রিকোয়েন্সির জন্য। স্টপিং পোটেনশিয়াল কম হচ্ছে কার জন্য, লো ফ্রিকোয়েন্সির জন্য। নিউ1 গ্রেটার দেন নিউ2 এবং Vs1 গ্রেটার দেন Vs2। তার মানে স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপর, ইন্টেন্সিটির উপরে নয়। ওকে, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। তাহলে ফ্রিকোয়েন্সির উপর যদি ডিপেন্ড করে স্টপিং পোটেনশিয়াল, then definitely we can conclude from that the kinetic energy of the photoelectrons is definitely the function of frequency. ওকে, তো এই হলো মোটামুটি আইডিয়া। এরপরে যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমাদের কনসেপ্ট চলে আসবে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট। হোয়াট ইজ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি? আমি অলরেডি কিছুক্ষণ আগে বলেছি যে ইয়েস, ওয়ার্ক ফাংশন ইজ আ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু মেক অ্যান ইলেকট্রন ফ্রি। Threshold frequency is the corresponding frequency of the light which has the minimum amount of energy to make an electron free. Okay, তার মানে threshold frequency কি? Minimum frequency of the light to make an electron free. কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে অ্যাটমিক নাম্বারের উপর, ডিপেন্ড করছে অ্যাটমিক সাইজের উপর। হোয়াই অ্যাটমিক নাম্বার আছে সাইজের উপর ডিপেন্ড করছে কেন? কারণ দেখো এখানে যদি আমি একটা পজিটিভ ইলেকট্রন, পজিটিভ নিউক্লিয়াসের কথা বলি, আর এখানে যে অরবিটে ইলেকট্রন ঘুরছে, এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে। এই অ্যাট্রাকশন ফোর্সটাকে ওভারকাম করবার জন্য আমাকে ওয়ার্ক ফাংশন সাপ্লাই করতে হয়েছে। অ্যান্ড এই অ্যাট্রাকশন ফোর্সটা ডিপেন্ড করছে কার উপর? অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে। অ্যাটমিক নাম্বার যত বেশি তত হাই পজিটিভ চার্জ ইন দ্য নিউক্লিয়াস। অ্যাটমিক সাইজ যত বেশি হবে তত ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য অ্যাট্রাকশন ফোর্স। ওকে, বিকজ actually the force between electron and nucleus is the Coulomb force, and the Coulomb force is inversely proportional with the r square. Inversely proportional with r square. Okay, r is the distance between the electron and the nucleus. And এই যে ডিপেন্ডেন্সিটা যেটা ইনভার্সলি প্রপোর্শনাল আছে, সেই ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে অ্যাটমিক সাইজের উপর ডিপেন্ড করছে। অ্যাটমিক সাইজ যদি বেড়ে যায় তার মানে অ্যামাউন্ট অফ এনার্জিটা কম লাগবে, অ্যাটমিক সাইজ যদি কমে যায় অ্যামাউন্ট অফ এনার্জি বেশি লাগবে। তার মানে এই ওয়ার্ক ফাংশনের একটা ভ্যারিয়েশন ইন দ্য পিরিয়ডিক টেবলও আমরা পাবো। ওকে, পিরিয়ডিক টেবলেও আমরা এরকম একটা ভ্যারিয়েশন পাবো। পিরিয়ডিক টেবলে অ্যাটমিক সাইজের যে ভ্যারিয়েশন, পিরিয়ডিক টেবলে যে অ্যাটমিক নাম্বারের যে ভ্যারিয়েশন, তার উপর ডিপেন্ড করে আমরা ডেফিনেটলি ওয়ার্ক ফাংশনের একটা ভ্যারিয়েশন পাবো। ওকে, এবারে ওয়ার্ক ফাংশন ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখেছি h into nu naught. Nu naught is the nu naught is the threshold frequency. Now the question is why w naught is equal to h into nu naught, সেটা আমরা বুঝবো পরের স্লাইডে। ওকে, এখানে দেখো
এখানে ফেলিওর ইজ দ্য ফটো ওয়েভ থিওরি আগে বলি। ফেলিওর কি? উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ দ্য ইলেকট্রন। ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ দ্য ইলেকট্রন মানে একটা প্লেট নাও, ওই প্লেটের মধ্যে লাইট পড়ছে, ওকে, প্লেটের মধ্যে লাইট পড়া মাত্র ওখানে ইলেকট্রন বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে, ওকে, ইট ইজ ইনস্ট্যান্টেনিয়াস। বাট অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি ইট ইজ নট পসিবল। ওয়াই? বিকজ যদি ওয়েভ থিওরি আমরা কনসিডার করি, তাহলে যদি কনসিডার করা 5টা ইলেকট্রন আছে, ওকে, আমি জাস্ট একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, ওকে, এখানে মানে অন্যরকম কোনো থিওরি ভাববার চেষ্টা করবে না, এখানে সিম্পলি ধরো না 5টা ইলেকট্রন আছে, ওকে, ওয়েভ থিওরি অনুযায়ী এখানে 10 ইলেকট্রন ভোল্ট যদি পড়ে এন্ড দ্য এনার্জি ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তার মানে 5টা ইলেকট্রন, একটা ইলেকট্রন 2 ইলেকট্রন ভোল্ট করে এনার্জি পাচ্ছে, ওকে, এখানে অনেক কনসিডারেশন নেওয়া হচ্ছে, ওকে, তো 2 ইলেকট্রন ভোল্ট করে এনার্জি পাচ্ছে। ইফ the work function of each electrons is 6 electron volt, then we need 30 electron volt। কেন 30 electron volt দেবো? 30 electron এনার্জি ওখানে পৌঁছাবে, তারপরেই না আমরা পাবো যে ইয়েস একটা ইলেকট্রন ওয়ার্ক ফাংশনের ইকুয়াল এনার্জি পাচ্ছে, তবে ওরা ফ্রি হচ্ছে তার, এবং এটাতে অনেক বেশি টাইম লেগে যাবে অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি। ওয়েভ থিওরি এনার্জিটা ইন্টেন্সিটির সঙ্গে আছে, ওকে, ইন্টেন্সিটির যে ডেফিনেশন এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, সেই কনসেপ্ট অনুযায়ী অনেক বেশি টাইম লাগবে ওই 30 ইলেকট্রন ভোল্ট ওখানে পৌঁছাতে, ওকে, তবে তার জন্য ইনস্ট্যান্টেনিয়াস এমিশন হবে না, বাট ইনস্ট্যান্টেনিয়াস এমিশন হয়। সেকেন্ড হচ্ছে ডিপেন্ডেন্স অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন on the frequency of the light, not on the intensity of the light। এটা আরেকটা ফেলিওর যেটা ওয়েভ থিওরি এক্সপ্লেন করতে পারে না। এটাকে এক্সপ্লেন করবার জন্য কোয়ান্টাম থিওরি আছে, নতুন থিওরি, এইখান থেকে আমাদের কোয়ান্টামের শুরু। আইনস্টাইন এখানে কোয়ান্টাম কনসেপ্ট ইউজ করে, কার দেওয়া কনসেপ্ট? প্ল্যাঙ্কের দেওয়া কনসেপ্টকে ইউজ করে, ওকে, প্ল্যাঙ্ক দেওয়া কনসেপ্টকে ইউজ করে, এবং সেই কনসেপ্টে কি বলে যে কর্পাসাল থিওরি অফ দ্য লাইট অর পার্টিকেল নেচার অফ দ্য লাইট। এখানে রেডিয়েশনের আমরা নতুন একটা নেচার পাবো যে ইয়েস রেডিয়েশন হ্যাজ টু নেচার, ওয়েভ অ্যান্ড পার্টিকেল, ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ দ্য এক্সাম্পল অফ দ্যাট। ফটো electric effect is the example of this particle concept of the radiation, okay, radiation and particle concept এর example হচ্ছে photoelectric effect। এবার আইনস্টাইন কি বললো? আইনস্টাইন বললো যে yes এখানে light is a flow of photons and each photon has the energy is equal to h nu, okay, where h is the Planck constant, nu is the frequency। এবার এই যে অ্যামাউন্ট অফ এনার্জি, এই অ্যামাউন্ট অফ এনার্জিটা ইলেকট্রন নেয়, মানে একটা ইলেকট্রনের সঙ্গে একটা ফোটনের কলিশন হয় এবং সেখানে দুটো জিনিস ঘটতে পারে, ইলেকট্রন এনার্জি নিতে পারে বা ওই ইলেকট্রন এনার্জি নিয়ে ফ্রি হতে পারে, ওকে। এবার ইলেকট্রনের যদি ওয়ার্ক ফাংশন W নট হয়, হ্যাঁ, তো এখানে ফটো ইলেকট্রিক এফেক্টের হচ্ছে এমন একটা এক্সাম্পল যেটা প্রুফ করে দেয় যে ইয়েস রেডিয়েশনের পার্টিকেল বিহেভিয়ার আছে। সেই পার্টিকেল বিহেভিয়ারটাই হচ্ছে E is equal to h nu এবং ফোটন, ওকে, ফোটন এনার্জি হচ্ছে is equal to h nu, ফোটন হচ্ছে সেই পার্টিকেল বিহেভিয়ারের সেই পার্টিকেল অ্যাসপেক্ট অফ দা রেডিয়েশন। এবার এখানে তাহলে W নট is equal to আমি বলতে পারো h into nu নট, ওকে, আর ইনসিডেন্ট এনার্জি হচ্ছে E is equal to h nu। এবার অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি, আইনস্টাইন বলছে যে যদি যে ইনসিডেন্ট এনার্জিটা সেটা গ্রেটার দেন ওয়াট ফাংশন হয়, তাহলে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ওর মধ্যে থেকে যাবে সেটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হিসেবে আমরা পাবো, ওকে। সো অ্যাকর্ডিং টু আইনস্টাইন theory in photoelectric effect, the kinetic energy maximum is equal to E minus W naught। kinetic energy maximum কে আমি এরকম লিখতে পারি হাফ V max তার স্কোয়ার, এটা is equal to E এর জায়গায় h nu, W naught এর জায়গায় h nu naught, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন। এখান থেকে আরেকটু যদি আমরা অ্যাডভান্স করতে চাই ইকুয়েশনটাকে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে yes half v max এর স্কয়ার, half v max তার স্কয়ার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি is equal to E into Vs, that is stopping potential energy। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে লিখতে পারি যে E Vs এটা is equal to h nu minus h nu naught, এবং এখান থেকে যদি আমরা গ্রাফ প্লট করতে যাই তাহলে Vs is equal to আমরা পেয়ে যাবো h by E into nu minus h by E into nu naught। এর যদি আমরা গ্রাফ প্লট করি
তাহলে আমরা কি পাবো, ভিএস এর সঙ্গে এখানে নিউ এর যদি গ্রাফ প্লট করি, তাহলে দেখো এখানে আমি এইদিকে নিচ্ছি ভিএস আর এদিকে নিচ্ছি নিউ, গ্রাফ প্লট করলে y is equal to mx minus c এখানে এসেছে। তো সেই অনুযায়ী যদি গ্রাফ প্লট করা হয় তাহলে যেটা পাওয়া যাবে, এম এর জায়গায় এখানে এমটা পজিটিভ, এখানে সিটা শুধু নেগেটিভ এসেছে, তার মানে যে গ্রাফটা আছে সেই গ্রাফটা এইরকম টাইপের গ্রাফ হবে। ওকে, এই গ্রাফটার এখানে যে স্লোপটা আছে, এই স্লোপটা হচ্ছে tan থিটা, মানে স্লোপ tan থিটা, এটা ইজ ইকুয়াল টু h বাই e। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আর এইখানে যে ইন্টারসেপশন, সেই ইন্টারসেপশনের ভ্যালু হচ্ছে h নিউ নট বাই e। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। ওকে, এই গ্রাফটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে থেকে আমরা স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে আমরা ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ আমরা পেয়ে যাব। ওকে, যত ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব ডেফিনেটলি আমরা তত যে পোটেনশিয়াল, যে স্টপিং পোটেনশিয়াল, তার ভ্যালুটাও তত ইনক্রিজ করে যাবে। ওকে, তত ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। তো সেই হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, গ্রাফটা তত এগিয়ে গিয়ে যাবে। ওকে, দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি যদি নিয়ে এখানে একটা নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি নেওয়া, একটা যদি নিউ টু ফ্রিকোয়েন্সি নেওয়া হয়, দেন ডেফিনেটলি নিউ টু ফ্রিকোয়েন্সি যদি নেওয়া হয় তাহলে সেই অনুযায়ী আমরা গ্রাফটা পাবো। এই যে এখানে যে ইয়েটা পেয়েছি, সেখানে এই যে এই পয়েন্টটাতে আমরা নিউ এর একটা ভ্যালু পেয়ে যাবো, যে টাইমটাতে ভিএস এর ভ্যালুটা 0, যেখানে নিউটা হবে নিউ নট। এইখানকার যে নিউটা, এটা নিউ নট, মানে এটা রিপ্রেজেন্ট করছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে, রিপ্রেজেন্ট করছে এই জায়গাটা। আর এই জায়গাটাতে, আর এইখানে এই যে পজিশনটা, এটা রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি আমার স্টপিং পোটেনশিয়াল কত হবে সেটা এই গ্রাফটা থেকে আমরা রিপ্রেজেন্ট করি। এখানে ইন্টারসেপশনটা আসে, ইন্টারসেপশনের ভ্যালুটা হয়ে যাচ্ছে h নিউ নট বাই e। এটা হচ্ছে আমাদের ইন্টারসেপশন। ওকে, তো এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই ইকুয়েশনটা হচ্ছে আমরা আইনস্টাইন ইকুয়েশন নামেও পরিচিত। তাহলে আমরা পুরো জিনিসটাকে সাম অফ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি, ইনসিডেন্ট এনার্জি হচ্ছে ইজ ইকুয়াল টু h নিউ, which if it is greater than the work function, then kinetic energy maximum will get kinetic energy maximum is equal to E minus W naught, যেখান থেকে এই দুটো এক্সপ্রেশন আমরা পাচ্ছি। ওকে, এরপরে চলে আসবো যেটা, সেটা হচ্ছে এই ফোটনের প্রপার্টিজ কে নিয়ে আমরা চলে আসবো। ফোটন সম্পর্কে আমাদের একটুখানি ডিটেলসে বুঝতে হবে। তো প্রথম কথা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য যে আইনস্টাইন যেটা বলেছিল সেটা হচ্ছে ফোটনের এনার্জি ইজ ইকুয়াল টু h নিউ। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি, এর যে রেস্ট মাস, ওকে, রেস্ট মাস m নট, এটা হচ্ছে 0। ফোটন রেস্ট পাওয়া যায় না, ওই কারণে ফোটনের রেস্ট মাস 0, ইজ ভেরি ইম্পর্টেন্ট। but it has momentum। কি করে? আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিতে E স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার c স্কয়ার প্লাস m নট স্কয়ার c টু দি পাওয়ার 4, এই ইকুয়েশনটা আছে। এবার এখানে ফর ফোটন m নট ইজ ইকুয়াল টু 0, তাই E ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো p ইন্টু c। তাহলে মোমেন্টাম এটা ইজ ইকুয়াল টু E বাই c, আর p ইজ ইকুয়াল টু h নিউ বাই c। এটা আমরা বলতে পারি নিউ ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা, এখানে যদি আমরা পুট করি তাহলে আমরা c বাই ল্যামডা, নিউতে যদি আমরা c বাই ল্যামডা পুট করি তাহলে h বাই ল্যামডা আমার এখানে মোমেন্টামটা চলে আসবে, h ইন্টু নিউ বাই c। এখানে নিউ এর জায়গায় আমরা h বাই c, নিউ এর জায়গায় c বাই ল্যামডা পুট করছি, c ক্যান্সেল আউট, তার মানে p ইজ ইকুয়াল টু h বাই ল্যামডা। এই একটা ইকুয়েশন পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসটা আমরা এখন ফোটনের জন্য আমরা পেলাম, এটাই আমরা পরে এই জায়গা থেকে ডি ব্রগলি ওয়েভলেন্থের কনসেপ্ট আসবে, সেটা আমরা পরে যাচ্ছি। ওকে, তার মানে আমরা যদি ফোটনের মোমেন্টামের কথা বলি তাহলে h নিউ বাই c, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবার এখান থেকে কোশ্চেন কি আসে, এখানে ফোটনের মোমেন্টাম ক্যালকুলেট করতে দেয়। ওকে, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ দ্য ফোটন উইথ ফ্রিকোয়েন্সি, কিছু একটা বলে দেবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h এর যে ভ্যালুটা, সেটা ইলেকট্রন ভোল্টেও মনে রাখতে হবে, 4.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু। ওকে, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সাথে h ইন্টু c এর ভ্যালু মনে রাখতে হবে। h এর ভ্যালু হচ্ছে
4.15 into 10 to the power minus 16 আর c এর ভ্যালু হচ্ছে 3 into 10 to the power 8 ওকে এটা করলে পরে এখানে আমাদের চলে আসবে 45 আর এখানে 12.45 into 10 to the power minus 8 এটা হচ্ছে h into c এর ভ্যালু into ইউনিট এখানে ইউনিট যা হবে সেটা ডিফারেন্ট এসআই এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে ইলেকট্রন ভোল্ট ডেফিনেটলি এটা হয়ে যাবে আমাদের ইলেকট্রন ভোল্ট সেকেন্ড ইনটু মিটার পার সেকেন্ড তার মানে এইখানে এইটা হয়ে যাচ্ছে 12.45 into 10 to the power minus 18 ইলেকট্রন ভোল্ট ইনটু মিটার অ্যাকচুয়ালি এখানে যেটা পাওয়া যাচ্ছে ইলেকট্রন ভোল্ট ইনটু মিটার সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যদি আমাদের এখানে ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম যদি দেওয়া থাকে ওয়েভলেন্থটাকে এখানে অ্যাংস্ট্রমে যদি দেওয়া থাকে তাহলে 10 to the power minus 10 10 to the power minus 10 meter is equal to 1 angstrom তাহলে এখানে এনার্জি এর ভ্যালুটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো 12.45 divided by lambda in angstrom এটা করে দিলে আমরা ইজিলি এনার্জি পেয়ে যাব কারণ কি কারণ হচ্ছে E is equal to hc by lambda এখানে E is equal to h nu যেরকম হবে সেরকম নিউ এর জায়গায় c by lambda পুট করলে hc by lambda হয়ে যাবে তো এই জায়গা থেকে আমরা এখানে পেয়ে যাচ্ছি E is equal to 12.45 divided by lambda in angstrom যদি করা থাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো এখানে ডেফিনেটলি এনার্জিটা যেটা বের হবে সেটা ইলেকট্রন ভোল্টে আমাদের অ্যানসার আসবে ওকে এই হলো আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি অফ ফোটন এখানে ফোটনের মাস ফোটন হলে অলওয়েজ ফোটনের ডাইনামিক্যাল মাস এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে ডাইনামিক্যাল মাস অফ দ্য ফোটন তো এখানে পি আমরা মোমেন্টাম পেয়ে গেছি ওকে m into c যদি করে দিই তাহলে h nu by c p এর জায়গায় মাস into c is the velocity so m এখানে ডাইনামিক্যাল মাস অফ দ্য ফোটন is the h nu by c square ওকে এটা হচ্ছে ডাইনামিক্যাল মাস অফ ফোটন ওকে বাংলায় বলে গতীয় ভর ফোটনের গতীয় ভর ওকে এই হচ্ছে আমাদের ফোটনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ এরপরে আমরা কিছু নিউমেরিক্যালস এর স্ট্যাট চলে আসি ওকে এখানে কোশ্চেন কি দিচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ 2000 angstrom causes photoelectric emission in a surface stopping potential is 2 volt find the work function in electron volt and find maximum speed of the photoelectrons আমি এখানে ওয়েটা বলে দেবো জাস্ট কিভাবে করতে হবে তোমরা নিজেরা সলভ করবে এখানে ওয়েভলেন্থ দেওয়া আছে causes photoelectric stopping potential দেওয়া আছে ওকে তো স্টপিং পোটেনশিয়াল EVS এটা ইজ ইকুয়াল টু যেটা জানি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দা ফটো ইলেকট্রনস তার মানে এখান থেকে আমরা বলতে পারি V max এটার স্কয়ার ওকে আর এই স্টপিং পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি এটা ইজ ইকুয়াল টু E মানে ইনসিডেন্ট এনার্জি এটা মাইনাস ওয়ার্ক ফাংশন ওকে এখানে আমাকে কোশ্চেন দিয়েছে ওয়ার্ক ফাংশন বার করো তো ইনসিডেন্ট এনার্জিটা আমার চাই ইনসিডেন্ট এনার্জি মানে E যে ইনসিডেন্ট এনার্জি সেটা ইজ ইকুয়াল টু আমি hc বাই ল্যামডা ইউজ করব hc এর ভ্যালু আমরা জানি 1245 ডিভাইডেড বাই ল্যামডা মানে এখানে 2000 বসিয়ে দাও তাহলে এখানে ইলেকট্রন ভোল্টে আমি এখানে এনার্জিটা পেয়ে যাব এই এনার্জিটা এখানে বসিয়ে দাও EVS আমরা জানি তাহলে EVS এটা প্লাস work function এটা is equal to হয়ে যাচ্ছে incident energy তাহলে work function is equal to incident energy minus EVS or the E into VS এখানে VS তো দেওয়া হয়েছে যে VS is equal to 2 ভোল্ট তার মানে এই ইকুয়েশনে জাস্ট পুট করে দাও E into VS করে দাও তাহলে আমরা ওয়ার্ক ফাংশন পেয়ে যাব ওয়ার্ক ফাংশন পেয়ে যাব ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ফটো ইলেকট্রন সেটা আমরা এই কনসেপ্টটা থেকে পেয়ে যাব এইখান থেকে EVS এটা is equal to 1/2 mv max এর স্কয়ার এটা স্কয়ার তাহলে V max এর স্কয়ার এটা is equal to 2 EVS divided by mass okay তাহলে V max is equal to root over 2 EVS divided by mass এটা করলে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি আর এটা করলে ওয়ার্ক ফাংশন দুটোই আমরা ক্যালকুলেট করতে পারবো ভেরি ইজি ওকে কাম টু নেক্সট কোশ্চেন 1 milliwatt of light of the wavelength 4560 angstrom is incident on a cesium surface okay 1 milliwatt তো এখানে পাওয়ার অফ দা লাইট বলে দেওয়া হয়েছে the power of the light is 1 milliwatt মানে হচ্ছে 10 to
10^-3 ওয়াট। ওকে, 1 মিলিওয়াট মানেই হচ্ছে আমাদের 10^-3 ওয়াট। যে ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইনসিডেন্ট, সে ওয়েভলেন্থটা কত? ওয়েভলেন্থ হচ্ছে 4560 অ্যাংস্ট্রম। ওকে, এরপরে কি বলেছে? বলছে অ্যাজিউমিং দ্য কোয়ান্টাম এফিসিয়েন্সি অফ 0.5%। ওকে, অ্যাজিউমিং দ্য কোয়ান্টাম এফিসিয়েন্সি অফ 0.5%, এটা মানে কি? এটা মানে হচ্ছে কোয়ান্টাম এফিসিয়েন্সি জিনিসটা অনেকটা এরকম ব্যাপার যে যে এনার্জিটা আসছে তার মধ্যে কতগুলো ফোটন অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করবে, মানে কত পার্সেন্ট ফোটন ইন্টারঅ্যাক্ট করবে ওই সারফেসের সাথে, সেটাই অ্যাকচুয়ালি কোয়ান্টাম এফিসিয়েন্সি। ওকে, তো এই কোয়ান্টাম এফিসিয়েন্সি থেকে আমরা নাম্বার অফ ফোটনস পেয়ে যাবো, যে কতগুলো ফোটনস এখানে ইন্টারঅ্যাক্ট করছে বা কত অ্যামাউন্ট অফ এনার্জি তোমার ইন্টারঅ্যাক্ট করছে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো। ওকে, তো যদি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি যে কি হবে এই জিনিসটা। সো এখানে কোয়ান্টাম এফিসিয়েন্সিটা একটুখানি বলে দিই। কোয়ান্টাম এফিসিয়েন্সি is equal to total incident photon number of photon which emits electron। ওকে, মানে যে ফোটনস গুলো ইলেকট্রন এমিশনে কাজে লাগবে সেটা ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ফোটনস, এটা হচ্ছে কোয়ান্টাম এফিসিয়েন্সি। তাহলে আমরা এখানে ওয়াট দেওয়া হয়েছে, ওয়াট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি পার ইউনিট টাইম। ওকে, এনার্জি পার ইউনিট টাইম, ল্যামডা আমরা পেয়ে গেছি, তাহলে পাওয়ার এনার্জি জায়গায় যদি আমরা এইচ বাই ল্যামডা পুট করি, এইচ বাই ল্যামডা ইন্টু টি, তাহলে পাওয়ার থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাব? পাওয়ার থেকে আমরা পেয়ে যাব যে প্রতি এখানে একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ বাই ল্যামডা। ওকে, একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ বাই ল্যামডা, আর এন নাম্বার অফ ফোটনের এনার্জি আমরা এন নাম্বার অফ ফোটন এনার্জি হচ্ছে এন ইন্টু এইচ বাই ল্যামডা। ওকে, সেটাকে টি দিয়ে ভাগ করলে তবে আমি ফোটন পাওয়ারটা পেয়ে যাবো। তার মানে এই যে ইউজটা, এখান থেকে আমরা বেসিক্যালি এন বাই টি এর একটা ভ্যালু পেয়ে যাবো ইফ পাওয়ার ইন্টু ল্যামডা ডিভাইড বাই এইচ করি। তার মানে রেট অফ ফোটন ইনসিডেন্ট, এই জিনিসটা আমরা এখানে পাবো। ঠিক আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম, তো এনার্জি হচ্ছে এন এইচ বাই ল্যামডা বাই টি, তার মানে এখানে রেট অফ ইনসিডেন্ট ফোটনটা আমরা এখানে পেয়ে যাবো এন বাই টি। এবার এখান থেকে পাওয়ার আমাদের অলরেডি গিভেন আছে 10^-3 ইন্টু ল্যামডা 4560 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু হচ্ছে 1245। এটা যদি করে দিই তাহলে নাম্বার অফ ফোটনস ইনসিডেন্ট পার ইউনিট টাইম এটা আমরা পাবো। এইখান থেকে আমরা কোয়ান্টাম এফিসিয়েন্সি ইউজ করে নাম্বার অফ ফোটন which is মানে নাম্বার অফ ফোটন which emits electrons, যে ফোটনস গুলো ইলেকট্রন এমিট করতে সাহায্য করছে, সেই নাম্বার অফ ফোটনস গুলো আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এটাকে যদি আমরা x মনে করি, সো x is the effective number of photons, এটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। সেটার জন্য কোয়ান্টাম এফিসিয়েন্সি 0.5%, এটা ইনটু n বাই টি এর যে ভ্যালুটা এখান থেকে পাবো সেটা আমরা পাবো। এবার এইখান থেকে যে এনার্জিটা পেলাম, x নাম্বার অফ ফোটনস আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি পাবো? বেসিক্যালি যে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করছে। ওকে, তো এখান n বাই টি থেকে পেলাম নাম্বার অফ ফোটনস এমিটেড ফ্রম দ্য সোর্স পার ইউনিট টাইম। x এফেক্টিভ থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, এই উপরের পার্টটাই আমি x এফেক্টিভ ধরছি, x এফেক্টিভ এটা পাচ্ছি নাম্বার অফ ফোটনস অ্যাবজর্বড বাই দ্য ইলেকট্রনস। ঠিক আছে, এবার এনার্জি অ্যাবজর্বড এটা যদি আমি বার করতে চাই তাহলে এই x এফেক্টিভ এটা ইনটু h নিউ করে দেব। ওকে, বা hc বাই ল্যামডা করে দেবো, h নিউ করব না, hc বাই ল্যামডা, কারণ এখানে ল্যামডা ফরম্যাটে যেহেতু দেওয়া আছে, এটা hc বাই ল্যামডা করে দেবো। এটা হচ্ছে এনার্জি অ্যাবজর্বড বাই দ্য মেটাল। এখান থেকে
ক্যালকুলেট দ্য ফোটো কারেন্ট assuming a quantum efficiency 0.5% এটা দেওয়া হয়েছে। এটা এনার্জি অ্যাবজর্বড, ওকে। x effective is equal to number of, একটা ফোটনের জন্য একটা ইলেকট্রন আসবে, নাম্বার অফ ইলেকট্রন এমিটেড, ওকে। এটা আমি x effective পেয়ে যাবো, ওকে। এখানে এনার্জি অ্যাবজর্ব পাচ্ছি, এখানে x effective পাচ্ছি। এবার x effective যত হবে ততগুলো ইলেকট্রন বেরিয়ে আসবে, কারণ একটা ফোটন এখানে একটা ইলেকট্রনের সঙ্গে কলিশন করবে, এটা ধরা হয়েছে, ওকে। এবার এখানে যদি আমি বলি যে x effective নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড আমি পেয়ে যাবো, তাহলে কারেন্ট IP is equal to কি নাম্বার চার্জ ডিভাইডেড বাই টাইম, ওকে। তো এখানে চার্জ কতগুলো ইলেকট্রন বেরিয়ে আসবে, x effective নাম্বার অফ ইলেকট্রনস বেরিয়ে আসবে, ওকে, পার ইউনিট টাইম। আর তার ইলেকট্রনের চার্জ হবে E। তাহলে এখানে আমি একটু ভালোভাবে বলি, যদি n নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে আসে, q n ইনটু ইলেকট্রনিক চার্জ E ডিভাইডেড বাই t, এখানে n বাই t যেটা n বাই tটাই হচ্ছে x effective ইনটু ইলেকট্রনিক চার্জ করে দেবো, তাহলে আমি IP ক্যালকুলেট করতে পারবো। একটু ভালোভাবে বলে দিচ্ছি, পাওয়ারটা থেকে অ্যাকচুয়ালি এনার্জি পার ইউনিট টাইম পাচ্ছি, এনার্জির জায়গায় n hc বাই ল্যামডা পুট করছি, মানে n হচ্ছে নাম্বার অফ ফোটনস এমিটেড ফ্রম দ্য সোর্স, সেখান থেকে n বাই t মানে নাম্বার অফ ফোটনস এমিটেড ফ্রম দ্য সোর্স, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার কতগুলো ফোটনস ইন্টারঅ্যাক্ট করছে ইলেকট্রনের সঙ্গে সেটা আমি কোয়ান্টাম এফিসিয়েন্সি থেকে পাবো, which is x effective is equal to 0.5% of n by t, ওকে। এবার x effective into hc বাই ল্যামডা করলে এনার্জি অ্যাবজর্বটা পেয়ে যাবো, যেখানে কোশ্চেনে নাই যদিও আমি বলে দিলাম তবুও। এবার x effective যত হবে ততগুলোই ইলেকট্রন বেরিয়ে আসবে, তাই IP is equal to x effective into ইলেকট্রনিক চার্জ, নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড পার ইউনিট টাইম ইনটু ইলেকট্রনিক চার্জ করলে আমরা ফোটো কারেন্ট পেয়ে যাব। Next question, calculate the velocity of the emitted photoelectrons if work function of the target metal is 1.24 electron volt and the wavelength of the incident light is 4000 angstrom. What is the retarding potential necessary to stop the emission? It's 1240 electron volt in nanometer, এটা দেওয়া আছে। তো এখানে জিনিসটা কি হবে, just a minute. এটা 10 to the power minus 5 ছিল, 5 তার মানে 7 হবে, এটা minus 7 পয়েন্টটা তুলে যাবে 9, এটা অ্যাংস্ট্রম হবে না, এটা ন্যানোমিটার হবে, ওকে। এটা ন্যানোমিটার হবে, এটা মিটারে আছে, এটা ন্যানোমিটার হবে, ভুল লিখেছিলাম, ওকে। মনে রাখবে এটা 1 ন্যানোমিটার is equal to 10 to the power minus 9 meter, 1 angstrom 10 to the power minus 10 centimeter, okay, so careful about it, 10 to the minus 9 হবে, তার মানে 1245 divided by lambda in nanometer। এখানে 45টাকে অনেক জায়গাতে 1240 ধরে, ওকে, when lambda in nanometer। এখানে যে কোশ্চেনটা দিয়েছি এই কোশ্চেনটাতেও ঠিক তাই দেওয়া হয়েছে, এখানে অ্যাংস্ট্রমে ছিল, অ্যাংস্ট্রমটাকে আমি ন্যানোমিটারে কনভার্ট করে দিলে 200 ন্যানোমিটার হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু
2000 অ্যাংস্ট্রম, এটা 200, ওকে, এটা 200 হয়ে যাবে। এটাও ন্যানোমিটার হবে, 456 ন্যানোমিটার, ওকে, এগুলো সব ন্যানোমিটার হবে, ভুল হয়েছিল এটা, ওকে। এরপরে এই যে কোশ্চেন, এইখান থেকে অ্যাকচুয়ালি আমার মনে পড়লো, ওকে, যাই হোক, তো এখানে ল্যামডাকে আমি ন্যানোমিটারে কনভার্ট করে দেবো 400 ন্যানোমিটার ফার্স্টেই। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল নেসেসারি টু স্টপ, মানে অ্যাকচুয়ালি ইভিএস এর ভ্যালুটা চাই, ইভিএস এটা ইজ ইকুয়াল টু কি ইনসিডেন্ট এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন, ওকে। তো ইনসিডেন্ট এনার্জি তো আমরা এখান থেকে পেয়ে যাবো এইচসি বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশন করে দাও, আমি এখান থেকে ইভিএস পেয়ে যাবো, ওয়ার্ক ফাংশন এখানে দেওয়া আছে, তো এটা হয়ে যাচ্ছে এইচসি এর ভ্যালুটা জানি 1245 নিছিল, 1240 ডিভাইডেড বাই 400, এটা মাইনাস 1.24 করে দাও, তাহলে এখান থেকে ইভিএস আসবে, সেখান থেকে ভিএস ইজিলি তোমরা বার করে নিতে পারবে, ওকে, বাস ডান। এই হচ্ছে কোশ্চেন। আবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য টু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি f1 এন্ড f2, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দেওয়া হয়েছে, ওয়ার্ক ফাংশন w0 কনসিডার করছি, ওকে। সো কাইনেটিক এনার্জি k1, যে ইকুয়েশনটা পাবো আগে ইকুয়েশনটা বানিয়ে নিচ্ছি, k1 এটা ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে hf1, এটা মাইনাস w0, এটা ইকুয়েশন 1, আর সাথে নেক্সট ইকুয়েশন k2, এটা ইজ ইকুয়াল টু h ইনটু f2, এটা মাইনাস w0, এটা হলো দুটো ইকুয়েশন। এখান থেকে প্লাঙ্ক কনস্ট্যান্টের এক্সপ্রেশন বার করতে হবে, ওয়ার্ক ফাংশনের এক্সপ্রেশন বার করতে হবে, ভেরি ইজি কোশ্চেন। তো এই ইকুয়েশন দুটোকে আমি জাস্ট মাইনাস করে দেবো, তাহলে k1 মাইনাস k2 এটা ইজ ইকুয়াল টু h ইনটু f1 মাইনাস f2, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে h ইজ ইকুয়াল টু k1 মাইনাস k2 ডিভাইডেড বাই f1 মাইনাস f2, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের এক্সপ্রেশন, ওকে। ওয়ার্ক ফাংশনের এক্সপ্রেশন যদি চাই তাহলে ইকুয়েশন 1 কে ইকুয়েশন 1 ইনটু f2 করে দাও, আর ইকুয়েশন 2 ইনটু f1 করে দাও, ঠিক আছে। যদি এটা করে দিই তাহলে এদের যদি মাইনাস করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, f2 যদি করে দিই তাহলে f2 k1 এটা ইজ ইকুয়াল টু h ইনটু f1 f2, এটা মাইনাস w0 ইনটু f2 পাবো, আর এখানে f1 k2 এটা ইজ ইকুয়াল টু h ইনটু f1 f2, এটা মাইনাস w0 f1 পাবো। এবার যদি এটাকে মাইনাস করি, এখানে মাইনাস এখানে প্লাস, ওকে, এটা কেটে যাচ্ছে, এখানে f2 k1 মাইনাস f1 k2 এটা ইজ ইকুয়াল টু, আমি w কমন নেবো, w কমন নিয়ে f1 মাইনাস f2 আসবে, ওকে, তাহলে w ইজ ইকুয়াল টু হয়ে যাবে f2 k1 মাইনাস f1 k2, এটা ডিভাইডেড বাই f1 মাইনাস f2, ওকে, দিস ইজ ওয়ার্ক ফাংশন, ওকে। দুটো ইম্পর্টেন্ট এক্সপ্রেশন এদিকে চলে আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে চলে আসবো ডাইরেক্ট কনসেপ্ট অফ ম্যাটার ওয়েভ থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো এবার আমরা চলে আসি একটু অন্যরকম কনসেপ্টে। দেখো অলরেডি E ইজ ইকুয়াল টু PC, এটা আমরা ফোটনের প্রপার্টি থেকে পেয়ে গেছি, ওকে। দেন P ইজ ইকুয়াল টু E বাই C, এটা আমরা পাচ্ছি, E ইজ ইকুয়াল টু h নিউ যদি পুট করে দিই তাহলে P ইজ ইকুয়াল টু h বাই ল্যামডা আছে, এটা আমরা অলরেডি দেখেছি, ওকে। তো ডি ব্রগলি একটা কনসেপ্ট নিয়ে এলো, বললো যে এই যে রেডিয়েশনের মধ্যে যেহেতু পার্টিকেল প্রপার্টি আছে, দেন পার্টিকেলের মধ্যেও একটা ওয়েভ প্রপার্টি থাকার কথা, ফ্রম দ্য সিমেট্রি অফ দ্য নেচারের সিমেট্রির জন্য বলছে যে যেমন ওয়েভের পার্টিকেল নেচার আছে তেমনি পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে। তো সেইখান থেকে এই কনসেপ্টটা আসে, আর এই জায়গাটা থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই পি লেখা হয়, যেখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ
ওয়েভলেন্থ অফ ম্যাটার ওয়েভ। ওকে, ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে এটা। তো এই যে ম্যাটার ওয়েভটা কি? ম্যাটার ওয়েভটা হচ্ছে কোনো একটা পার্টিকেলের সঙ্গে করসপন্ডিং ওয়েভ, এবং এই ম্যাটার ওয়েভটা একটা ওয়েভ থাকে না, ম্যাটার ওয়েভের মধ্যে অ্যাকচুয়ালি একটা পার্টিকেল একটা ওয়েভ প্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, একটা ওয়েভ প্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এর মধ্যে অনেকগুলো ম্যাটার ওয়েভ সুপারপোজড হয়ে থাকে। ওকে, এটাকে বলা হয় ওয়েভ প্যাকেট। সো ওয়েভ প্যাকেট কি? হোয়াট ইজ ওয়েভ প্যাকেট? ওয়েভ প্যাকেট ইজ অ্যাকচুয়ালি to represent a particle, there is a superposition of matter waves of the corresponding particle, and this superposition or the envelope which consisted with a number of matter waves. Okay, মানে একটা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে অনেকগুলো ম্যাটার ওয়েভস আছে, সেই প্যাকেটটাকেই বলা হচ্ছে ওয়েভ প্যাকেট। ওকে, এখানে প্রপার্টিজ গুলো দেখি। দেখো, ফার্স্টে বলেছে ম্যাটার ওয়েভ রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন স্পেস। তাহলে ম্যাটার ওয়েভ কি? অ্যাকচুয়ালি ম্যাটার ওয়েভ একটা স্পেসের মধ্যে পার্টিকেল কোথায় আছে, মানে ডেফিনেটলি পার্টিকেল একটা জায়গায় কনফাইন্ড হয়ে থাকছে না অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, সেখানে একটা স্পেশিয়াল ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে ডেল্টা এক্স, অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে এটাই বলা হয়েছিল যে ইয়েস, there is a error in position, there is a error in momentum. ওকে, তো পজিশনের একটা মোমেন্টাম পাওয়া যাচ্ছে, মোমেন্টামের যে পজিশনের একটা এরর পাওয়া যাচ্ছে, পজিশনের জন্য ভেলোসিটি এররের জন্য মোমেন্টাম এরর। ওকে, সো এই দুটো এরর আমরা পাবো অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ডেল্টা এক্স ইনটু ডেল্টা px is equal to h cut by 2, এটা আমরা বলবো। তো সেকেন্ড ইজ দ্য ম্যাটার ওয়েভ ইজ নট দ্য ইলেকট্রোম্যাগনেটিক নেচার। ম্যাটার ওয়েভ কখনো ইলেকট্রোম্যাগনেটিক নয়, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড নাই। ডি ব্রগলি or the matter wave is independent, just a minute, is independent of the charge and material particle, and on the material particle. It means matter wave and de Broglie wave is associated with every moving particle. Okay, যে কোনো মুভিং পার্টিকেলের মধ্যে এটা দেখা হবে, সেটা চার্জ বা আনচার্জ যাই হোক, নো প্রবলেম, চার্জের উপরও ডিপেন্ড করে না। A partial observation of the matter wave is possible only when the de Broglie wavelength is of the order of the size of the particles. Okay, এটা এমনিতে পাওয়া যাবে না। যদি এই ওয়েভলেন্থটা কম্পারিজন উইথ পার্টিকেল সাইজ হয়, তখনই একমাত্র দেখতে পাওয়া যাবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ ওয়ার্কস অন দ্য বেসিস অফ ডি ব্রগলি ওয়েভস। এটা একটা এক্সাম্পল। ইউজ আমাদের the phase velocity of the matter wave can be greater than the speed of the light. Now the question is, what is the phase velocity? Phase velocity কনসেপ্টে যদি আমরা চলি, যে phase velocity কি? phase velocity হচ্ছে একটা ওয়েভের ভেলোসিটি। phase velocity হচ্ছে একটা ওয়েভের ভেলোসিটি, সেটা ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে হয়, এটা হচ্ছে phase velocity। আর তার সাথে আরেকটা কনসেপ্ট হয়, সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি কি? গ্রুপ ভেলোসিটি হচ্ছে একটা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করবার জন্য অ্যাকচুয়ালি অনেকগুলো ম্যাটার ওয়েভ ইউজ করা হয়। ওকে, তো সেই ম্যাটার ওয়েভগুলো একটা সঙ্গে ওটা সুপারপোজড করে একটা ওয়েভ প্যাকেট তৈরি করে, যেখানে পার্টিকেলটা কনফাইন্ড থাকতে পারে। ওকে, এই যে ওয়েভ প্যাকেট, এই ওয়েভ প্যাকেটটা একটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড নিয়ে যায়, যেখানে কনস্ট্রাকটিভ সুপারপজিশন হয়েছে, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড নিয়ে যায়। ওই যে ওয়েভ প্যাকেটের যে ভেলোসিটি, ওকে, ওয়েভ প্যাকেটের যে ভেলোসিটি বা দ্য অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউডটা যে ভেলোসিটি যাবে, যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে যে ভেলোসিটি নিয়ে যাবে, সেই ভেলোসিটিটাকে বলে গ্রুপ ভেলোসিটি। অর ইউ ক্যান সে দ্য গ্রুপ অফ ওয়েভস, দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য গ্রুপ অফ ওয়েভস ইজ কল্ড গ্রুপ ভেলোসিটি। এই গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা ডি কে। ওকে, এখানে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা জানো ওইটাই। এখানে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট কথা, যে ফেজ ভেলোসিটি গ্রেটার দ্যান স্পিড অফ লাইট, এটা হতে পারে। আর group velocity actually equal to the velocity of the particle. Okay, matter waves can propagate in vacuum, hence not in mechanical wave. Matter wave mechanical wave ও নয়, কারণ vacuum এর মধ্যে যেতে পারে। The number of de Broglie wave associated with nth orbital electron is n. এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা আমরা বলছি পরে। only those circular orbits around the nucleus are stable whose circumference is the integral multiple of the de Broglie wavelength. এটা আরেকটা ইম্পর্টেন্ট, যে একটা অরবিট যদি স্টেবল হয়, সেটার যে সার্কামফারেন্স, এটা ইজ ইকুয়াল টু n ইনটু ল্যামডা হয়, যেখানে ল্যামডাটা হচ্ছে de Broglie wavelength। এটা প্রুফ করতে আসে আমাদের। তো এটার প্রুফ একটু যাই। অ্যাকর্ডিং টু বোর থিওরি, ইউ নো that mvr is equal to nh cut. Okay, তো এবার mvr এটা is equal to n into h by 2 pi।
ওকে, সো 2 পাই r ইজ ইকুয়াল টু n ইনটু h বাই mv। h বাই mv মানে হচ্ছে h মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, mv মানে মোমেন্টাম, তার মানে 2 পাই r ইজ ইকুয়াল টু n ইনটু ল্যামডা হয়ে গেল। তাহলে 2 পাই r ইজ ইকুয়াল টু n ল্যামডা প্রুভ। এইটা যদি হোল্ড হয় তবেই ওই অরবিটটা স্টেবল হবে, আদারওয়াইজ নয়। এছাড়া আমাদের ডি ব্রগলি ওয়েভ থেকে আর যে কোশ্চেন গুলো আছে, এ ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p তো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এবার p ইজ ইকুয়াল টু আমাদের কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন আছে 2mek। ওকে, সো ল্যামডা ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই রুট ওভার 2mek। এটা আমাদের বহুত ইম্পর্টেন্ট। এবার এই ই কে আমাদের বিভিন্ন কাজে লাগবে। যদি চার্জ পার্টিকেল হয় q ইন্টু ভি, এটা হতে পারে। ek ইজ ইকুয়াল টু 3/2 kt হতে পারে। কিসের জন্য? যেখানে t হবে টেম্পারেচার, t হবে টেম্পারেচার, k হবে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, ek ইজ ইকুয়াল টু এটা হতে পারে। আবার এই ek ইজ ইকুয়াল টু আমি হাফ mv স্কোয়ারে পুট করতে পারি, আরো অনেক নানা রকম হতে পারে। f/2 kt ও লিখতে পারি, যেখানে f টা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম, f টা হয়ে যাবে ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এই তিনটা আলাদা কেসের ek হতে পারে। ek is equal to q into v, charge into potential, ek is equal to 3/2 kt for a particle, for a gas molecule with temperature t, আর f/2 kt, f is the degrees of freedom into k into t। তো এরকম এরকম হতে পারে। থার্মাল নিউট্রনের জন্য এই কনসেপ্টটা ইউজ হয়। এই কনসেপ্টটা আইডিয়াল গ্যাস, থার্মাল নিউট্রন, এদের জন্য এই কনসেপ্টটা ইউজ হয়। ওকে, আদারওয়াইজ ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে এই কনসেপ্টটাও ইউজ হতে পারে। সো এরকম টাইপের প্রবলেম আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে আসতে পারে। এরকম প্রবলেম তোমার বইয়ে দেওয়া আছে, করতে পারো। এরকম ইজি ইজি প্রবলেম, খুব একটা হার্ড কিছু নাই। অ্যান্ড ডেফিনেটলি আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই যে ডি ব্রগলি হাইপোথিসিস, এটা প্রুভ আছে। এটার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হচ্ছে ডেভিস জার্মার এক্সপেরিমেন্ট। ওকে, তো ডি ব্রগলি এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হচ্ছে ডেভিসের জার্মার এক্সপেরিমেন্ট। ওকে, তো এই হলো ব্যাপার। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আজকে আমাদের মডার্ন ফিজিক্সের ডুয়াল প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন শেষ হলো, যেখানে রেডিয়েশনে তোমরা দুটো প্রপার্টি দেখতে পেলে, ফোটনস অ্যান্ড ওয়েভ, অ্যান্ড ডেফিনেটলি পার্টিকেলেরও ওয়েভ নেচার আছে, সেটাও প্রুফ হয়ে গেল। এরপরে নেক্সট মডার্ন ফিজিক্সের নেক্সট যে ভিডিওটা আসবে, সেটাতে আমরা অ্যাটম সম্পর্কে জানবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।